নমস্কার বন্ধুরা, কৃষ্টি প্রকাশনী নিবেদিত আমাদের কবি কবিতা এবং অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শব্দ তো ভাই সবাই করে, কেউ বলে না কথা, কথা কেবল মানুষ বলে রাঙিয়ে মনের পাতা। এই মনের পাতা রাঙিয়ে নিতে আমি ইন্দ্রাণী কথা এবং কবিতা নিয়ে আপনাদের সামনে আরও একবার হাজির হয়েছি আমাদের অনুষ্ঠান কবি কবিতা এবং আমাদের এই অনুষ্ঠানটির পথ চলা আপনাদের হাত ধরে সবে শুরু হয়েছে। আপনাদের সাহায্যের হাত এইভাবে যদি আপনারা এগিয়ে দেন তাহলে কিন্তু আমরা আরো অনেক দূর এগিয়ে যাওয়ার সাহস রাখি। আজকে আমাদের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের মতন আজকেও আমরা আরো একজন গুণী ব্যক্তিত্বকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন রাজ্যের একজন বিশিষ্ট কবি শ্রী অশোক দেব। নমস্কার দাদা। অনেক ধন্যবাদ। আপনাকে আমাদের সঙ্গে পেয়ে সত্যি খুব ভালো লাগছে। খুব সুন্দর কিছু মুহূর্ত আমরা একসঙ্গে কাটাবো। সঙ্গে রয়েছেন আমাদের দর্শক বন্ধুরা। তো আমি তো সেইভাবে আপনার পরিচয় ওনাদের দিতে পারিনি। আমি চাইবো কবির মুখ থেকেই দর্শকরা যেন কবির পরিচয়টা পান। কিভাবে সবকিছু সাহিত্য চর্চা শুরু হয়েছে? ঠিক আছে, নমস্কার। আমার নাম অশোক দেব, আমি উদয়পুরে থাকি। ক্লাস 6-7-এ আমার পড়ার টেবিলের বাইরে একটি গাছের মধ্যে একটি পাখির বাসা, সেখানে ওই ছানাগুলো আছে, মাটা নেই। তখন কেমন একটা বেদনা বোধ হলো। তখন ওই পাখিদের নিয়ে আমি একটা ছড়া লিখি এবং সেটা মাকে পড়ে শোনাই। তো এরপর মা এবং বাবার উৎসাহে এটা চলতে শুরু করে। তারপর যখন কৈশোর আসে তখন অন্যান্য কবিদের কবিতা পড়তে শুরু করি। তারপর ভাবলাম যে আমি এটাতে স্বচ্ছন্দ, যে কথা আমি অন্য কাউকে বলতে পারছি না সেটা খাতার কাছে বলা যাচ্ছে। তো সাদা পাতার মধ্যে এগুলো লিখে রাখতাম এবং একটা সময়ে অন্যান্য বন্ধুদের সঙ্গে, কবি বন্ধুদের সঙ্গে পরিচয় হলো। তারপর প্রকাশ ইত্যাদি শুরু হলো। মানে খুব ছোটবেলা থেকে এই চর্চাটা শুরু হয়েছে। ছোটবেলা থেকে। আর একটু আবৃত্তি করতাম, যার ফলে কবিতার প্রতি একটা প্রেম তখন থেকেই ছিল। তো সেটা আমি যে কবিতা লিখতে পারবো বা এখনো যে পারি সেই বিশ্বাস আমার নেই, কিন্তু এটা হয় যে অনেকে বলে গেছেন এটা, যে কবিতা কেউ লেখে না বা নির্মিত হয় না, তিনি নিজেই ধরা দেন। হয়তো কোনো কোনো সময়ে তার দয়া জন্মায়, তখন হয়তো কিছু লেখা হয়ে যায়। অবশ্যই। আর সেই কবিতা লেখার সঙ্গে সঙ্গে কি আপনি সাহিত্য চর্চা, গল্প বা সাহিত্য এসবেরও চর্চা কি চলছে আপনার? আমি আমি আমার 9-এর দশকে আমরা একটি কাগজ করি, আমি আর কবি প্রবুদ্ধ সুন্দর কর মিলে, বাংলা কবিতা। তখন পাশাপাশি একটি অন্য কাগজও আমাদের বড়রা গল্পকাররা করতেন, দুলাল ঘোষ এবং অনুপ ভট্টাচার্য এবং দীপক দেবেরা। তো তখন আমাকে বছরে একটি গল্প বলার কথা বলা, মানে একটি গল্প লিখে দিতে বলা। তখন আমি সদানন্দ নামে একটি ক্যারেক্টার আমি তৈরি করি। সেটা কি পরবর্তীকালে? হ্যাঁ, এটা 9-এর দশক। আচ্ছা। তো সেখানে এই তখন বছরে একটি গল্পই লিখতাম এবং সেই গল্পে সকল গল্পের নায়কের নাম সদানন্দ। আচ্ছা। তো এরপর তো আমি দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে গল্পের জন্যই তারা আসছে বেশি সম্পাদকদের থেকে, এবং তখন গল্পই লিখতে শুরু করলাম। অনেক দিন গল্প লিখতে, মানে গল্পই লিখলাম, কবিতা লেখা অনেক কমে গেল। তো তারপরে ওই সদাপুরাণটা লেখা হলো। এখন আমার কাছে সম্পাদকরা গল্পই বেশি চান। তো সেটা হয় কি, অনেকেই এরকম আছেন যারা কবিতা দিয়ে শুরু করেছেন, পরে গল্প, উপন্যাস বা কথা সাহিত্যের দিকে চলে গেছেন। কিন্তু ওই একজন বাণী শ্রমিকের নিজেকে কবি ভাবতেই সবচেয়ে বেশি ভালো লাগে। আমরা গল্পকার অশোকদা এবং কবি অশোকদা দুজনকেই চাই একসঙ্গে। দাদা, আপনার তো অনেক কবিতা আমার জানার মধ্যেই আছে, সব মনে হয় না আমি পড়ে উঠতে পেরেছি। তার মধ্যে কিছু কবিতা আমি বেছে এনেছি, যেহেতু আমাদের সময়ের একটা সীমাবদ্ধতা রয়েছে। তো আপনার অনুমতি নিয়ে একটা কবিতা, আমার কিছু প্রিয় কবিতা বেছে এনেছি, তার মধ্যে একটা কবিতা আপনার অনুমতি নিয়ে আমি পড়তে পারি? তারপর এই নিয়ে আমরা কথা বলবো যে কি ভাবনার উপর, এই চিন্তা ভাবনার উপর লেখাটা। কৃতদাস। যেদিন অঞ্জলি ভরে জোনাকে দিয়েছ,
যেদিন পুঁতেছ এই মায়াবী সেগুন, সেদিন হতেই আমি বর্ণান্ধ হলাম। তোমার গায়ের রং হয়ে গেল রাত, তাতেই ডুবেছে সূর্য সেই কবেকার। ভোরের সঙ্গীত আসে, আসে না সকাল। এই যে জোনাক ব্যাধি আমার একার, তোমার কিছুই কি নেই সন্ধ্যার বিষাদ? একাকী বাড়ছে সেই সেগুনের গাছ, সকল গাছেরা তাকে ঘিরে ঘিরে নাচে। এইভাবে বেড়ে ওঠে নাচের জঙ্গল, সেখানে পাখিরা শেখে ভোরের সঙ্গীত। জোনাকি ঘুঙুর হয়ে মনের আসরে, তাতে একার আলো ঘুরে ঘুরে মরে। তোমাকে স্মরণ করি আকাশের নামে, একবার এসো তুমি আমার পশ্চিমে। মন্ত্রপুত আলো নিয়ে উঠছে জোনাকি, সন্ধ্যার শিশিরে ডোবে তোমার সেগুন। এই ভ্রমে রক্ষা করো, ফিরিয়ে দাও শ্বাস, তোমাকে বন্দনা করি আমি কৃতদাস। এই যে কবিতাটা খুব সুন্দর একটা আমার কবিতা। লেখার থেকে পাঠ সুন্দর হয়েছে। না, পাঠ সুন্দর হয়েছে জানি না, লেখা অবশ্যই সুন্দর। একটু জানবো এটা কি চিন্তা ভাবনা নিয়ে লেখা, কিসের জন্য মাথায় এটা এসেছে এই ভাবনাটা? একটি এখানে যে শব্দটি আছে কৃতদাস, সেটা এটা প্রথা ছিল, খুবই অমানবিক একটা প্রথা ছিল। তো একজন প্রকৃত প্রেমিক বা প্রকৃত প্রেমিকা তার কাছে নিজেকে বিক্রি করে দেয়, মানে সে দাসে পরিণত হতে চায়। এটা আমরা আগেও দেখেছি, বৈষ্ণব সাহিত্যেও দেখেছি। তো এই কবিতার যে বক্তা, তিনিও অঞ্জলি ভরে জোনাকির বিনিময়ে নিজেকে উৎসর্গ করেছেন, এবং কোনো কারণে তাদের বিচ্ছেদ হয়। এখন তিনি শ্বাস নিতে পারছেন না, মানে বেঁচে নেই, এখন ফিরে পেতে চাইছেন আবার সেই প্রেমিকাকে। তো সেটা একটা এটা ঠিক এইরকম প্ল্যান করে তো আর হয়নি বিষয়টা। এটা একটা সময় আসে যখন আমাদের দ্বিতীয়বার অ্যাডোলসেন্স ফিরে আসে জীবনে, যেটাকে মানে মিড লাইফ ক্রাইসিস বলে। হয়তো তার কোনো প্রভাব এখানে থেকে থাকে অবশ্যই। আমাদের মনের বিভিন্ন রকম চাহিদার উপর নির্ভর করে তো সব লেখালেখি হয়, সমাজ মন সবকিছু। অবশ্যই সেটা থেকে কবির এই ভাবনা চিন্তা, সেটা থেকেই লেখা। কবি আমাদের প্রত্যেকের কথাই তার লেখার মাধ্যমে ফুটিয়ে তোলে। সে নিজে লেখে, কিন্তু লেখে সমাজেরই কথা। আচ্ছা, এটা তো আমরা করলাম। একটুখানি জানবো যে এই যে সাহিত্য চর্চা আপনার রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনার মানে চারপাশে কেমন সাড়া পাচ্ছেন? আপনার কি মনে হয় যে গ্রাহক সংখ্যা কত, মানে কিভাবে আপনার লেখায় তাদের উৎসাহ বাড়ছে বা আরো উচিত বাড়া? সবচেয়ে আনন্দদায়ক হচ্ছে চিনি না, কোথাও জানি না এরকম কোনো পাঠকের প্রতিক্রিয়া পাওয়া। হ্যাঁ, এটা একদম ঠিক। তো আমরা যখন শুরু করি 90-এর দশকে লেখালেখি, তখন হঠাৎ একটা পোস্ট কার্ড থেকে এলো, যে একজন লিখে পাঠালেন যে আপনার ওই কবিতাটা ওই কাগজে পড়েছি। আমরা তো বেশিরভাগ লিটল ম্যাগাজিনে লিখতাম, এবং লিটল ম্যাগাজিন সারা বাংলা ভাষা যেখানে বলা হয়, বিদেশ ছাড়া সর্বোচ্চ, বাংলাদেশ বিদেশ ধরছি না, বাংলাদেশ আমাদের এত নিকট যে নিকটই মনে হয়। তো এইসব জায়গাতে প্রকাশিত হতো। তখন এরকম চিঠি আসতো অজানা অজ্ঞাত পরিচয় কোনো পাঠক বা পাঠিকার থেকে। তখন ওই একজনকেই 1 লক্ষ লোক মনে হতো। হ্যাঁ, আর বিশাল বড় প্রাপ্তি। হ্যাঁ, আর আমাদের যে বইপত্র, বিশেষ করে কবিতার বইগুলো খুবই কম সংখ্যায় ছাপা হতো। কবিতার বইয়ের বিক্রি তো তেমন নেই, খুব কম সংখ্যায় ছাপা হতো। আমার অনেকগুলো বই ছাপা হয়েছে অদ্যাবধি। নেই, বই নেই আমার কাছে। এই যেমন এই বাইসাইকেলের বয়স আমার কাছে একটি আছে, প্রকাশকের কাছে কিছু থাকতে পারে, বই নেই। তাতে মানে মানুষ নেন, পড়েন। কিন্তু বিষয়টা হচ্ছে কি, অন্যান্য আগে যে বিষয়টা ছিল, যে মিডিয়া এত বেশি ছিল না, নিজেকে প্রকাশ করা বা অন্যের প্রকাশিত জিনিসকে উপভোগ করা মাধ্যমটাই ছিল প্রিন্ট। এখন অনেক বেশি পরিসর হয়েছে, পরিসরটা বেড়েছে, লোকের কাছে পৌঁছানোর জায়গাটা অনেকটা বেড়ে গেছে, এবং তার অল্টারনেটিভও বেড়ে গেছে। এখন ব্লগ হয়েছে, সেখানে পড়ছে। তার মানে এই যে ইলেকট্রনিক মিডিয়া এসছে, এতে পাঠক বেড়েছে। এখন বই কিনছে না
বা বই পড়ছে না, সেটা একটা অভিযোগ শোনা যায়। কিন্তু অন্যান্য মাধ্যমে কিন্তু উনি পড়ছেন। হ্যাঁ, তো সেটা দিক থেকে একটা। আর আমার যদি পাঠক সংখ্যার কথা বলা হয়, আমি নিশ্চিত করে জানি না, কিন্তু এটা জানি যে আমার অধিকাংশ কবিতার বই নেই, আবার পুনর্মুদ্রণ করতে হবে। আর আমার একটি গল্প গ্রন্থ আছে, সেটির সেটিও খুব কম সংখ্যায় আছে, থেকে থাকতে পারে প্রকাশকের কাছে। আর একটি বই আছে, নিঃশেষিত হয়েছে। সদাপুরাণও খুব কম সংখ্যায় আছে। আমি আমি এটুকু নিয়ে যদি এটাই বলা হয় যে বই কিরকম মানুষ পড়ছে, তাহলে আমার ব্যক্তিগতভাবে আমার যে প্রকাশিত জিনিসপত্র, সেক্ষেত্রে আমি সন্তুষ্ট। বুঝতে পেরেছি। আর সেটাই, আরেকটা আমরা সদাপুরাণ নিয়ে কথা বলবো যখন আপনি বলেন, সেটা যাওয়ার আগে আমি আরেকটা কবিতা পড়ে দিচ্ছি, শুভ্রাদি। ওটা আরেকটা খুব ভালো লাগার একটা কবিতা। প্রথম বাস্তব থেকে উঠে এসেছে স্নান, শুভ্রাদি ডুব দিলে বায়ু বন্ধ হয়ে যায়, ভেসে উঠলেই হেসে ওঠে পুকুর, জানালার ডানার নিচে চুপ করে বসে আছে তখন আমার বয়স, বয়সের আয়োজনে খাটো হয়ে যাচ্ছে প্যান্ট, এখন ভীষণ কম্পিউটার মাউস হাতে বেড়ালের সন্তর্পণ, আয়ত্ত করে বয়সের ভাবি কাল, স্নানের মতন গহীন পুকুর নেই বলে শুভ্রাদিরা বাথরুমে যায়, তাদের সুইসাইড নোট থাকে আধুনিক ফ্লপির ভেতর। শুভ্রাদির দ্বিতীয় পার্ট আছে, আমি সময়ের অভাবে আমি একটা পার্টটাই ফার্স্ট পার্টটাই পড়লাম, কিন্তু এই কবিতাটা পড়ে আমার মনে হয়েছে, আমার যতটা মনে হয়েছে যে প্রজন্ম, মানে এখনের প্রজন্ম বা আগের যে প্রজন্ম ছিল তাদের মধ্যে কতটা তফাৎ, সেই সময় একরকম ভাবে বড় হওয়া, এই সময় একরকম ভাবে, খারাপ ভালো সেটাই যাচ্ছি না, কিন্তু এই ডিফারেন্সটা এই কবিতার মাধ্যমে তুলে না। আমি কি ঠিক? একদম। এই চিন্তা ভাবনাটা খুব সুন্দর, একটু বলবো, মানে জানবো কি ভাবনা। এটা এই চরিত্রটি, শুভ্রাদি চরিত্রটি সত্য, তিনি আছেন, এখনো আছেন। এটা ওই যে এখন একটা কথা, খুব একটা শব্দ খুব প্রচলিত হয়েছে, ক্রাশ। শুভ্রাদি ওয়াজ মাই পার্সোনাল ক্রাশ। তো ইনি জানতেন না, খুবই স্নেহ করতেন। তো তখন আমার ঠিক এরম মনে হতো যে শুভ্রাদি ডুব দিলে আমার বুক বন্ধ হয়ে যেত, মানে যদি ভেসে না ওঠে, তো এরকম ছিল। কিন্তু পরে যখন আমি তখন তো আর লিখিনি, পরে যখন এই বয়সটা পেরিয়ে গিয়ে শুভ্রাদির বিয়ে টিয়ে হয়ে গেল, তখন দেখলাম যে তখন কম্পিউটার আসছে মাত্র, হ্যাঁ, এখন তো সিডি, ইউএসবি এসব এসে গেছে, তখন ছিল ফ্লপি। তো তখন ওইটা মনে হলো যে হায়, আমরা কি সুন্দর কৈশোর কাটাতাম, আর এখন তো এগুলো কিরম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেই গহীন পুকুরও নেই, চলে এসছে বাথরুম, সেই রকমই আর কি সবকিছু, সেটাই ডিফারেন্সটা সেই সময়। তবে একটা জিনিস যেটা মনে হয়, সেই সময়ের প্রজন্ম সেই সময়ের মতন উপভোগ করেছে, এখনের প্রজন্ম কিন্তু এখন একদম এটা কোনোটাকে আমরা ভালো খারাপের পর্যায়ে ফেলবো না। এখন দেখুন, পিতামহ ভীষ্ম বলছেন যে এ কি যুগ এলো, তারপর এরপরের প্রজন্ম বলছে কি যুগ এলো, এরা কারা, এরকম করতে করতে আমাদের বাবা মারা বলতেন যে এরা কি, এরা শুধু নোবেল পড়ে, এরা তো এরা নোবেল পড়ছে, এরা শেষ হয়ে যাচ্ছে। এখন এসছে এরা নোবেল পড়ে না, শেষ হয়ে যাচ্ছে, সারাদিন মোবাইল নিয়ে থাকে। এরা বলবে মোবাইল নয়, অন্য একটা নতুন কিছু আসবে, যে রোবটের সঙ্গে খেলছে, এরা নষ্ট হয়ে গেছে। সব প্রজন্মকে বকে, কিন্তু আমি দেখেছি আমাদের পরের প্রজন্ম আমাদের থেকে অনেক বেশি পজিটিভ, অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি দেশপ্রেমী, শব্দটা আমি বলছি, আর এরা অনেক বেশি প্রফেশনাল, যে আমি এটা করব, আমি এটাই করব, এটা সুন্দর করে করব। তো আমাদের সময়টা আর কি হয়, একটা সময় পেরিয়ে এলে পরে তার হ্যাংওভার থেকে যায়, যে আহা কি সুন্দর দিন ছিল।
এটা ঠিক এইভাবে ভাবনা চিন্তা করা উচিত। ছোটদের খাটো করা ঠিক নয়। একদমই না। হুম। সময়ের সাথে যুগের হ্যাঁ, সাথে পাল্টে মিলিয়ে যায়। চলতেই হুম, হবে। পাল্টে যায়। সামনের দিকে তাকাতেই হবে। তো শুভ্রাদির ব্যাপারটা আমরা জানলাম খুব সুন্দরভাবে নিজের মনের কথা স্বচ্ছভাবে পরিষ্কারভাবে অকপটে লিখেছেন। এটা একটা বিশাল প্রাপ্তি। আর যেটা বলছিলাম এই সদা পুরাণ নিয়ে দাদা, এটা একটু জানবো যে সদা পুরাণটা কিন্তু আমরা একটা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে একটা, যেটা আমরা ফেসবুকে দেখেছি, পড়েছি। এটা মানে 2018-র হ্যাঁ 2018 2018-তে পৌর্ণমী প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। হুম। এটা আবার নান্দিমুখ থেকে স্বপন সেনগুপ্ত স্মৃতি পুরস্কার পেয়েছে। আচ্ছা। আর এই বইটি লেখার সময় আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আহ, আমার দ্বারা যতটা সম্ভব আমার মনে আমার আমার মস্তিষ্কে আমার বাঁচায় যতটা আমার ছিল, এই বই আমার থেকে আমার সদানন্দ আমার থেকে সবটা কেড়ে নিয়েছে। এখানে একটি চরিত্র, তাকে সবাই কু কু করে একটা শব্দ করে ওকে খেপায়, এবং আমি একটু বলছি, এবং ঘটনাক্রমে সে একদিন একটা পিস্তল পেয়ে যায়। এবার সে এতদিন মাথা নুয়ে লোকের এই কু কু শব্দটাকে সহ্য করত। এটা তো কিন্তু ওই পিস্তলটা পাওয়ার পর সে ঠিক করে যে এবার পৃথিবীর সব আমাকে যারা যারা এরকম ভাবে হ্যারাস করেছে তাদের সকলকে আমি শাস্তি দেব। কিন্তু ও তো আর পিস্তল চালানো জানে না, সেটাকে নিয়ে কি করতে করতে সে নিজেকেই গুলি করে দিয়েছে। তারপর পুলিশ এবং অন্যান্যরা যখন খোঁজ করতে যায়, একজন অফিসার যিনি এটা ইনভেস্টিগেট করছিলেন তিনি সদানন্দের ডায়েরিগুলো, তার বাড়িটা, তার ডায়েরি, তার একটা রুম আছে মিউজিক, শুধু গান শোনার জন্য। তো এই সব নিয়ে এটা লেখা। আর এর প্রধান চরিত্র হচ্ছে গোমতী। গোমতীর তীরবর্তী মানুষের গল্প সদানন্দের মুখ দিয়ে বলা। আচ্ছা, মানে সদানন্দ এখানে মেইন ক্যারেক্টার, যাকে নিয়ে পুরো গল্পটা। আর এটা মনে হয়, আমি একটু বইটা সবাইকে দেখাচ্ছি, সদা পুরাণ। খুব সুন্দর একটা বই। যাদের কাছে পৌঁছয়নি আমার মনে হয় পৌঁছে গেলে তারাও খুব উপকৃত হবেন, ভালো লাগবে তাদের। আর আরেকটা হচ্ছে যে এইটা মনে হয় সাপ্তাহিকভাবে এই গল্পগুলো সাপ্তাহিকভাবে একটা ব্লগে বেরোতো। সেখান থেকে আমিও নিজেও আমার ব্লগে আবার এটা শেয়ার করতাম। তখন খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছি আমি। আর পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং আমাদের আসাম থেকে অনেক ব্যক্তিগতভাবে অনেক চিঠিপত্র আমি পেয়েছি, বিভিন্ন কাগজের সমালোচনা হয়েছে। সদানন্দ নিজের কাজ করে নিয়েছে, আরেকটু করতে হবে ওর, এর একটা সিকুয়েলও হবে। তো সেটা নিয়ে আমি নোটস ইত্যাদি নিচ্ছি, কাজ করছি, সেটাও হবে। আমরা সেই আশাতেই রইলাম, আরেকটা হওয়ার আশাতে। আমরা আবার একটা কবিতায় চলে যাচ্ছি। কবিতাটির নাম পাগল। পাগল নিয়ে মানে এই কবিতাটি নিয়ে দাদার সাথে কথা হয়েছে, আমরা শুনবো, কবিতাটা একবার পাঠ করে নিই। শোনা যায় চুরির দায় পিটুনি খেয়ে সে মাথার ভারসাম্য হারিয়ে ফেলে, তার চুলে জটা দেখা দেয় এবং তার চোখের দৃষ্টি নিঝুম হয়ে পড়ে। বিকেলবেলায় মাঝ রাস্তায় বসে গান গায় আমার পূজার ফুল ভালোবাসা। তার শরীরের ঢুলুনি দেখতে জমা হয় কিছু চার দোকানের ছেলে। সেই গান শেষ হলে অফিস পাড়ায় ছুটি ঘোষিত হয়। সে তখন পার্কের রেলিংয়ের ঠেস দিয়ে পুরনো বিড়ি ধরায়। তার পায়ের মুদ্রায় এমন আরাম পরিলক্ষিত হয় যে অফিস ফেরতা কেরানিরাও বড় ঈর্ষাবোধ করে। এদিক দিয়ে যদি কখনো যান, দেখবেন একটি জটাওয়ালা ছেলে, যার মাথার কোনো ভার ও সাম্য নেই। কেবল শহরে বসন্ত আসার আগে তার অনুমতি লাগে। খুব সুন্দর একটা কবিতা দাদা, ইমোশনাল লাগছে কবিতাটা পড়ে। কিন্তু যেটা আমরা আগে অনুষ্ঠানের আগে এই নিয়ে কথা হচ্ছিল, একটু শুনবো, দর্শক বন্ধুরাও নিশ্চয়ই শুনতে চাইছেন সেই ব্যাপারটা। এটা আমাদের দুর্ভাগ্য যে মানসিক ব্যাধিকে আমরা যে সামাজিক যে রীতিনীতিগুলি স্থির করি,
এই স্থির করা রীতিনীতির মধ্যে সবাই যে পড়বে তা তো নয়। তো দেখা যায় যে এর মধ্যে পড়ছে না তাকেই সমাজ গ্রহণ করছে না। তো এখন কোনো মানুষের এরকম মানসিক অবস্থা তৈরি হয় যে সে এগুলোর সঙ্গে যুঝতে না পেরে বা কোনো বংশানুক্রমিক জিনগত কারণে মাথার ভারসাম্য হারিয়ে ফেলে এবং তারা রাস্তায় ঘুরে বেড়ায়, নোংরা থাকে, রোদ বৃষ্টি কোনো কিছু ঠিক থাকে না। কিন্তু এরা স্বভাবত বেশিরভাগ সময় কারোর ক্ষতি করে না। একটা সময় ছিল যে ভারতবর্ষের সরকার ভাবছিলেন যে এইসব যে পশু, বিশেষ করে মানেকা গান্ধী যখন মন্ত্রী ছিলেন, তখন এই দেখা গেল যে স্ট্রে ডগস, গরু, এরা যারা রাস্তায় ঘুরে বেড়ায় তাদের জন্য যত্নের ব্যবস্থা হচ্ছে। তাদেরকে তুলে নিয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলোকে জায়গা কিনে এখানে স্ট্রে গরুকে রাখার জন্য ব্যবস্থা করা, এইসব হচ্ছিল। তখন আমার মনে হলো যে এরা পশু ঠিক আছে, এটা ভালো হতো, কিন্তু এরা তো মানুষ, এদের পরিবার আছে, একটু মাথায় দোষ আছে, হয়তো কাউকে চিকিৎসা করলে ঠিকও হয়ে যেতে পারে। কি পরিমাণ মানব সম্পদ সারা ভারতে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো তখন আমার মনে হয়েছিল এবং আমি খুব রিলেট করতাম। আমি তখন ইন্দ্রনগরে জিবি এলাকায় থাকতাম, সেখানে একজন পাগল ছিলেন, হঠাৎ করে ওকে আর দেখা যায় না, নেই হয়তো আর। তাকে দেখেই এই কবিতাটি আমার মাথায় এসেছিল এবং আমি এখনো ভাবি যে এমন কিছু একটা ব্যবস্থা করা দরকার যাতে এই মানব সম্পদ আমাদের যারা মাথার ভারসাম্য হারিয়ে ফেলেছেন তাদেরকে নিয়ে একটা কিছু ব্যবস্থা করা যায় কিনা। একটা সুপ্রিম কোর্টের একটা আদেশ ছিল যে রাজ্য সরকারগুলো এদের সেবা যত্ন করবেন, কিন্তু ওই পরিকাঠামো তৈরি হয়নি। কখনো দেখা গেছে যে এদের জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, জেলের মধ্যে নিয়ে রাখা হয়েছে। কিন্তু আমার মনে হয় যে কোনো না কোনো ভাবে এদের যত্ন নেওয়া দরকার। আমাদের সমাজকে আমরা সেজে গুজে বাইরে বেরোচ্ছি আর একটা লোক উন্মাদ হয়ে নগ্ন হয়ে ঘুরছে, এটা তো ঠিক নয়, সুন্দর নয়। তো আমি তো চিৎকার করে কবিতা লিখতে পারি না, তো তাই এরকম করে লিখেছি যে তার শহরে বসন্ত আসার আগে তারও অনুমতি লাগে। এটা এইটুকুই আমার চিৎকার। অবশ্যই কবি যেইভাবে সমাজের কথা, আমাদের প্রত্যেকের কথা যেভাবে তার লেখার মাধ্যমে তুলে ধরেছেন বা ধরেন, সেটা আমরা সত্যি যখন আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলি অনেক কিছু আমরা কিন্তু বুঝে উঠতে পারি না। এই লেখা কিন্তু আমাদের অনেক চোখ খুলিয়ে দেয়, যেটা আমাদের পরবর্তীকালে এগিয়ে যাওয়াটা অনেক সহজ হয়, অনেক স্পষ্ট হয়ে ওঠে আমাদের চারিপাশের সব সমাজ ব্যবস্থাটা, যেটা হয়তো আমরা এত স্পষ্টভাবে দেখে উঠতে পারি না। এই লেখাগুলো কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার পথে অনেকটাই সাহায্য করে, এটা একদমই ঠিক কথা। আর এটাও ঠিক যে এই পশু পাখি নিয়ে যেরকম চিন্তা ভাবনা করা দরকার, এইসব নিপীড়িত লোকদের নিয়েও একই রকম ভাবে ভাবনা চিন্তা করা দরকার। অবশ্যই খুব সুন্দর ভাবনা চিন্তা নিয়ে লেখা। আমরা আরেকটা কবিতায় চলে যাচ্ছি, শান্তি। চিরবির করে ঢুকে যাচ্ছে একটি সরু নল, তার মাথার পুরুষাঙ্গের মিনিয়েচার, আসলে ক্যামেরা। তীব্র আলো ছড়িয়ে দেওয়া হচ্ছে তার পেছন পেছন, যেমন সোদা গন্ধ ভরা টানেলে আলো নিয়ে ঢুকে পড়ে রেলগাড়ি। বৃহদন্তে ঢুকে যাচ্ছে নল, প্রায় তেমনি। দেখুন দেখুন, ডাক্তার আমাকে স্ক্রিনের দিকে তাকাতে বলেন। শরীরের ভেতর গোলাপি রঙের একটা খেলা থাকে, সে রং আমাদের মতোই সজীব বস্তু। সেটা কি পেরিয়ে চলে যাচ্ছে ক্যামেরা, যাচ্ছে আবার ফিরে আসছে। ডাক্তার তন্ন তন্ন করে খুঁজছে অসুখ। আমি দেখছি ছোটবেলায় গিলে ফেলা তামার পয়সা আছে, দেখতে পাচ্ছি। পরকীয়াকালের চিরকুটগুলো আছে, তার স্বামীর ভয়ে গিলে ফেলেছি সব। একবার একটা আস্ত গান গিলে ফেলেছিলাম ভালোবেসে, সেটা নীল হয়ে আছে। আলতো একটা অপমান, কখনো গোমরা, ক্যামেরার সামনে আসতে চাইছিল না।
দেখতে পাচ্ছি এরা সব আছে। গতকাল এত জোলাপ খাওয়ালো, শরীর ছেড়ে বেরিয়ে যায়নি অতীত। ক্যামেরা, সেই ক্ষুদ্র কণার মতন ক্যামেরাটা এবার ঠেলে দেওয়া হলো একেবারে বুকের দিকে। ব্যথা হচ্ছে, কি একটা দেখবো বলে ডাক্তার এদিক ওদিক কয়েকবার ক্যামেরাটা ঘুরিয়ে নিল। একটা ছোট্ট মতন পায়রা স্পষ্ট দেখতে পেলাম, অথচ আস্ত পায়রা আমি কখনো গিলতে পারিনি। ভীষণ সুন্দর কবিতাটা। এটার এটার ভাবনা চিন্তা তো অবশ্যই জানতে হবে। এটা হঠাৎ করে এটা এইখানে দুটো দিক আমরা দেখতে পাচ্ছি, শরীর মন, তাই নয় কি? হ্যাঁ, এক্স্যাক্টলি। আর এটার মধ্যে আসলে কি হয়েছে, এটা সব কবিতারই তো একটা বাস্তব ভিত্তি থাকে। তখন নানা রকমের রোগের পরীক্ষা নিরীক্ষা হচ্ছিল, তখন কোলোনোস্কোপি হচ্ছিল। আচ্ছা, আপনি অসুস্থ? আমি অসুস্থ ছিলাম, কোলোনোস্কোপি ছিল এবং এই ঘটনাটা ঘটছিল। তো আমি ওইটা যখন হচ্ছিল, আমাকে স্ক্রিনের দিকে তাকাতে বলা হচ্ছিল। আমি যেন তাকিয়ে আমার ভেতরটা দেখতে পাচ্ছিলাম। মানে ডাক্তার খুঁজছিলেন রোগ, আর আমি খুঁজছিলাম আমার অতীত হয়তো ভেতরে ঢুকে আছে। তো এগুলো দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমার মনে তেমন শান্তি পাচ্ছিলাম না কিছুতেই। তখন নয়, এসব রোগ শোক এসব কারণে এবং অন্যান্য তখন একটা রাজনৈতিক পরিস্থিতি তেমন ছিল, আমি ঠিক বলছি না, অনেক আগের লেখা এটা। তো এইসব নিয়ে আমার শান্তি লাগছিল। তখন ওইসব আফগান যুদ্ধ এসব চলছিল, মনটা অস্থির। হ্যাঁ, অস্থির। এবং আমি দেখলাম আমি ভেতর থেকে শান্ত মানুষ নই। কারণ ওই পায়রাটা দেখা যাচ্ছে, কিন্তু আমি পায়রা তো কখনো গ্রহণ করিনি। তো এটা বলতে চেয়েছিলাম যে আমি আসলে মানে এখানে শান্তি না থাকলে আফগানিস্তানে শান্তি কি করে হবে? প্রতিটি মানুষের মন যদি শান্ত হয়ে যায়, সে যদি যুদ্ধ না চায়, তাহলে সে যুদ্ধ আর থাকবে না। তো ওই যে আবার সেই কথা, আমি ওই চিৎকার করে না বলতে পারা, যুদ্ধ নয় শান্তি চাই, এসব করে না বলে ওই করে বললাম, সেই পেন ধরা। এটা একদমই সুন্দর কথা যে ডাক্তার দেখছেন রোগ, কবি কিন্তু দেখছে নিজের অতীতকে নিজের ভিতরে স্ক্রিনের মধ্যে থেকে। সেটা কবির পরিপূর্ণতা। আর এই যে দাদা আরেকটা আছে, বাইসাইকেলের বয়স, এটা 2009-এর, এটা একটু আগে। এটা আগে। এটা অক্ষর পাবলিকেশনের একটা প্যাকেজ ছিল। সেটা হচ্ছে কিরাত দেশের 3 কবি, আমি, কবি বিমল চক্রবর্তী এবং কবি আকবর আহমেদের 3টে বই একটি প্যাকেজের মধ্যে করে এটা প্রকাশিত হয়েছিল। খুবই পপুলার হয়েছে এই প্যাকেজটা। তো তার একটা এখন আর ওই প্যাকেজগুলো নেই, কারণ এটা নানাভাবে ভিন্ন করে ভিন্ন রকম ভাবে বিক্রি হচ্ছে। তো যার ফলে এখন এই খোলা এই বাইসাইকেলের বই এখনো পাওয়া যায়, এটা খোলা বিক্রি হয়। আর আমার দুর্ভাগ্য হচ্ছে আমি তেমন ভাবে কবিতার বই গুছিয়ে সুন্দর করে পড়ে উঠতে পারিনি। একজন প্রকাশক আমাকে বলছেন বারবার যে এতদিন পর্যন্ত যা লেখা হয়েছে সেগুলো এক জায়গায় করে লিখে ফেলো, দেখি কি হয় ভবিষ্যতে। থাকছে এটা ভাবনা থাকছে। প্রণাম কবিতাটা পড়ছি। পায়ের পাতা পড়ে আছে, এক পাটি এদিকে, অন্যটা একটু দূরে। কে যেন এসেছিল, ফেলে গেছে, তাদের গায়ে গায়ে লেগে আছে শুকনো প্রণাম। কার যেন একটু পথশ্রম আছে, এখনো দগদগে ঘায়ের মতো। আলো নিয়ে যাই, নুয়ে দেখি কার হতে পারে। এমন সময় অকাল জ্যোৎস্না বেজে ওঠে আকাশে। প্রণাম কবিতাটাও খুব সুন্দর একটা কবিতার মধ্যে পড়ে। ভালো লাগে এই কবিতাগুলো পড়ে। একটা কথা যেটা জানতে ইচ্ছা করছে দাদা, যে এখন তো মানে ফেসবুকের বা সোশ্যাল মিডিয়ার প্রভাব খুব বেশি, তো সেই ক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে এই সুবিধাটা কতটা আমাদের সাধারণ লোকের কাছে আপনাদের লেখাগুলোকে পৌঁছে দিতে পারবে? বা অনেক এমন রাইটার বা কবি আমরা দেখতে পাই যারা ফেসবুকের মাধ্যমে উঠে আসছে, বিশেষ করে প্যান্ডেমিক সিচুয়েশনে তো এসব আমাদের বেশি চোখে পড়েছে। একটু এই দিকটা জানবো। এটা হচ্ছে কি, যত মুক্ত তত ভালো, এটা সত্য কথা। যত মুক্ত হওয়া যায়, যেমন আমি কার থেকে মুক্ত বলছি, যেমন সম্পাদক
প্রকাশক, হুম, হুম, আগে কি হতো একজন সম্পাদকের কাছে হয়তো লেখক নিজে লেখা পাঠাতেন হুম, বা সম্পাদক চেয়ে নিতেন। হুম, তার আবার নানা বাধ্যবাধকতা আছে, তার কতটা জায়গা দেয়া যাবে, হুম, বা সংবাদপত্রের মধ্যে কবিতা বিশেষ ছাপানো হতো না আগে। তো আমাদের এখানে কবিতা পত্র বা সাময়িক পত্র নেই, যার ফলে ফেসবুক আসাটা আমার কাছে ভালো মনে হয়েছে। ভালো মনে হয়েছে কি যে এখানে আর এদেরকে তোয়াক্কা করতে হচ্ছে না, মুক্তভাবে আমি আমার লেখাটা দিতে পারছি। স্বাধীনভাবে লিখতে হ্যাঁ, পারো। স্বাধীনভাবে দিতে পারছি, হুম, হুম, এবং সেখানে কোনো সম্পাদক থাকছে না। এটা একদিক। কিন্তু সম্পাদক না থাকার আরেকটা অসুবিধা আছে, সেটা হচ্ছে প্রতিটি লেখক বা একেবারে একেবারে মানে সবচেয়ে ভালো মানে প্রতিষ্ঠিত যিনি লেখেন তারও একজন সম্পাদকের দরকার হয়। আমাদের এটা অভাব, হুম, যে আমি একটা লেখা লিখে দিলাম, এটা বিদেশে আছে, সম্পাদনা হয়, তারপর ছাপানো হয়। হুম, হুম, এখন আমাদের এখানে যখন প্রিন্ট মিডিয়াতে লেখা ছাপা হতো, তখনও খুব কম সম্পাদনা হতো। হুম, যেভাবে লেখক লেখা দিয়েছেন তার বানান টানান ঠিক করে দিয়ে এটা ছাপিয়ে দেওয়া হতো। এখন হয়েছে কি, বাঙালিদের একটা, বিশেষ করে বাঙালিদের মনটা কবি মন, এবং এই ভাষাটা কবিত্ব কবিত্ব চায়। প্রতিটি ভাষাটাই এমন হুম, যে এই ভাষায় যে কথা বলে তার সন্তানের কাছে এই ভাষাটি কবিতা চায়। হুম, হুম, এখন ফেসবুকে এসে একজন এলেন, তার হয়তো রবীন্দ্রনাথের পরে আর কোনো কবিতা পড়া নেই, বা পাঠ্য বইয়ের পরে আর কোনো কবিতা পড়া নেই, হুম, যার ফলে এদেরকেই স্ট্যান্ডার্ড ধরে এদের মতনই ইনি লিখতে শুরু করেন। হুম, ধীরে ধীরে তিনি দেখতে পান যে আস্তে আস্তে তার বন্ধু বলয়টা বাড়ে, হুম, দেখতে পান যে না, কবিতা আর ওই জায়গায় নেই। এখন কেউ যদি একটা অনেক দূরে একটা জঙ্গলে আছে, আমার বন্ধু মজনু শাহ কবি আহ, আহ, রোমে থাকেন, ইনি একটা কথা বলেন যে অনেক দূরে কোনো একটা পাহাড়ে কোনো একটা দূরে দূরান্তে একটা লোক আছে, সে এখন একটা ওখানে বসে বসে যদি একটা রেডিও আবিষ্কার করে, হুম, তাহলে ওর কাছে এটা বিস্ময়কর মনে হবে। কিন্তু এই যদি এটা নিয়ে শহরে আসে, দেখবে যে রেডিও রেডিও পেরিয়ে টেরিয়ে কম্পিউটার চলে এসছে, মোবাইল চলে এসছে। হুম, তাহলে আমি যদি আমার একটা গর্তের মধ্যে থেকে ওই ধরনের কবিতাকেই আমি মনে করি যে এগুলো হচ্ছে উত্তম কবিতা, তাহলে এটা তো হয় না। কিন্তু দেখা যায় যে এটা ফেসবুকে যিনি প্রথম লিখতে আসেন, মানে যিনি প্রথম ফেসবুকে কবিতা লিখতে শুরু করেন, তার একটা ওই রকম থাকে। এরপর আস্তে আস্তে ইনি চারদিকে দেখতে পেয়ে বইপত্র সংগ্রহ করে নিজেকে আরো আরো সম্ভারটা বাড়ায় বাড়ায়। নিজের হ্যাঁ, জ্ঞানে। এটা একটা ভালো দিক। আর মন্দ দিকটা হচ্ছে ঝগড়া। ঝগড়ার থেকেও কিন্তু ভালোটা উঠে আসে, উঠে আসে। এটাও একটা আর কথা। ফেসবুক হচ্ছে এক্স্যাক্টলি আমাদের যে সোসাইটি আছে সেই সোসাইটির একেবারেই একটা প্রতিবিম্ব, এবং সেখানে বাড়তি হলো, যেহেতু ঘরে বসে আছি, যে কথা সামনাসামনি বলা যায় না সেটা ওখানে বলে একদমই, ফেলা যায়। একদমই। তো এটা আমার মনে হয় যে অনেক লেখক বা অনেক অনেক ফেসবুকারকে আমি দেখেছি যে অতিশয় বানান ভুল, হ্যাঁ, এই সিনট্যাক্স ভুল, এরা এসে শুরু করেছিল, এখন অত্যন্ত ভালো মানের কবিতা লিখছে। হুম, মানে ইনি এসে ফেসবুকে এসে বুঝতে পেরেছেন যে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড। হুম, হুম, হ্যাঁ, হুম, তো এটা ভালো দিক। আর মন্দ দিকটা হচ্ছে কেউ কেউ এমন আছে যারা যা লিখছে তাকেই আলটিমেট মনে করছে, নিচে যে লাইক হচ্ছে, কমেন্ট হচ্ছে, তার কাউন্ট অনুযায়ী সে ভাবছে যে আমার একটা হয়ে গেল। হুম, এটা একটা অসুবিধা। আর শেষ অবধি মূল যে জায়গাটা সেটা প্রিন্ট মিডিয়াই থাকবে। হুম, কারণ এখনো ফেসবুকে একজন খুবই পপুলার একজন, ধরা যাক একজন পপুলার একজন লেখক বা কবি, তিনি যদি একটা কাগজে লেখা দেন, তার লিঙ্কটা তিনি ফেসবুকে দেন আবার। হুম, হুম। মানে তিনি গুরুত্ব দিচ্ছেন ওইটাকে, লেখাটা। লেখাটা এবং ওই যে কাগজের মিডিয়া, প্রিন্ট প্রিন্ট মিডিয়া, মিডিয়াকে। এই আর কি। আর ফেসবুকে একটা লেখার আয়ু কতক্ষণ? খুব বেশি হলে 2 দিন, বা এই সঙ্গে সঙ্গে যদি আরেকটা ভালো লেখা এসে যায়, তাহলে ওইখানেই শেষ হয়ে যায়, নিচের পাতায় পড়ে থাকবে। পড়ে যায়। অবশ্যই। তবুও মুক্তির একটা ভাব দিচ্ছে,
ফাঁকে জুকারবার্গ একটু ভালো একটা ব্যবসাও করে নিচ্ছেন, ভালো। ভালো। আর একটা প্ল্যাটফর্ম যেখানে কেউ কিছু করাটা শুরু করতে পারে, হ্যাঁ, শুরু করতে শুরু পারে করতে পারে, সেটাই। হ্যাঁ। তারপর সে দেখে নেবে সে কতটা পারলো, কি মানুষ কতটা তাকে নিল। নিল। এটা একটা ভালো দিক। আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে, তো আমরা একদম শেষের দিকে চলে এসেছি। একটা শেষ কবিতা পড়ে নিই। প্যারানোয়া। আমাকে লক্ষ্য করে কে যেন পাথর ছোড়ে, কে যেন খালি বাপ তুলে গালি দিতে থাকে। শীতের সন্ধ্যায় বাইরে বেরোলেই কে যেন জামার ভেতর বরফ ঢুকিয়ে দিয়ে পালায়। আমাকে দেখলে কারা যেন মুখ ফিরিয়ে চলে যায়, কারা যেন আমার বইগুলো পুড়িয়ে দিয়ে লুকিয়ে ফেলে ছাই, কারা যেন আমাকে হিট লিস্টে রাখে একদম ওপরে। আমার মৃত্যু কামনা করে কারা যেন মা কালীর কাছে পাঠা মানত করে। মানতকৃত পাঠারাই আমাকে সে কথা ফাঁস করে দেয়। পাথর কাছে এসে আমার কানের কাছে বেরিয়ে যায়, যেতে যেতে কে ছুঁড়ে দিয়েছিল তার নাম বলে যায়। আমার বাপ পরলোক হতে আমাকে সাবধান করেন, তার নাম তুলে আগামীতে কারা কারা আমাকে গালি দিতে পারে তাদের সম্ভাব্য তালিকা পাঠান। জামার ভেতরে প্রবেশ করে বরফগুলো ফুল হয়ে যায়। উষ্ণ সেসব পুষ্প আমাকে আহ্লাদ করে, ফুলের নামেই ডাকে। শুধু বইগুলো হারিয়ে যায়, ছাই দেখলেই আমি তাই উড়িয়ে দেখি যে বইগুলো এখনো লিখে উঠতে পারিনি সেটি পড়া যায়নি তো। অবশ্যই না, কবি যেই বইগুলো লিখে উঠতে পারিনি সেগুলো পুড়ে গেলে আমরা পরবর্তীকালে সম্পদগুলো কোথায় পাবো। আমরা চাইবো না যে কবির না লেখা বইগুলো এবং না লেখা বইগুলো পুড়ে যাক। তো এটাও একটা খুব সুন্দর কবিতা। তো এই যে প্যারানোয়া কবিতাটা লেখার আগে নিশ্চয়ই তো কিছু মাথায় এসেছিল দাদা আপনার, এটা হয় কি, সমাজে অনেক সময় এমন হয়, মানুষের জীবনে উত্থান পতন থাকে, মানসিক উত্থান পতন হয়, কখনো কখনো মন একদম মরে যায়। তখন মনে হয় সব যেন বিরুদ্ধ হয়ে গেছে আমার, এবং আমার এখনকার কাজও কেউ গ্রহণ করছে না, দেখছে না, ভবিষ্যতের কাজও কেউ নেবে না, এরকম মনে হয়। ওইটাই একটা গ্রস একটা কথা, এটা বলে দিলাম। হ্যাঁ, কিন্তু একটা কথা বলি যে আমি যা যা বললাম এই কবিতাগুলো নিয়ে, সেগুলো আমার কথা। আমার কথা যে আমি আমার এই কবিতাগুলোকে পাঠ করছি সেই পাঠকের কথা। কবি নিজের কবিতা নিয়ে কথা বলতে পারেন না, আমি আমার কবিতারই পাঠক হিসেবে কথাগুলো বলেছি। মূল মালিক এইসব কবিতা পাঠক, তারা যেভাবে ভাববেন সেটাই আমার কাছে গ্রাহ্য। আমরা তো একদম শেষের দিকে চলে এসেছি, একটু শুধু অল্প কথায় জানবো যে পরবর্তীকালে তো কিছু পরিকল্পনা রয়েছে লেখালেখি নিয়ে, সেটা কি? সেটা হচ্ছে আমার একটি এখন অব্দি এখন যা যা আমার আশু করতে হবে সেগুলো হচ্ছে আমাকে ত্রিষ্টুপ নামে একটি প্রকাশনা আছে ওয়েস্ট বেঙ্গলের, তাদের একটি গল্পের বই তারা করবেন, সেটা দিতে হবে। আর আমার অগ্রন্থিত এবং গ্রন্থিত সকল কবিতাগুলো এক জায়গায় করে হয় একসঙ্গে বা আলাদা আলাদা করে এগুলো গ্রন্থিত করতে হবে। আর একটি স্বপ্নের কাজ আছে, সেটা গোমতী নিয়ে, বিস্তারিত বলছি না। এই কাজগুলো আছে। আর আমি এসব বলি ঠিকই, কিন্তু আমাকে কে যেন পুতুল না যায়, আমি ক্রীড়নক হয়ে যাই, কার হাতে কি করবার কথা বলি আর কি করি আমি ঠিক থাকি না। সেগুলো কবিরই মহানুভবতা। আসলে আমরা চাই আপনার এই সাহিত্য চর্চা, শিল্প চর্চার ক্ষেত্রটা আরো প্রশস্ত হোক, আমরা বেশি করে আপনার এই শিল্প চর্চার সান্নিধ্যে যেন আরো আসতে পারি। অনেক ধন্যবাদ অশোকদা আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। অনেকটা সময়, খুব সুন্দর একটা মুহূর্ত আমরা কাটালাম, অনেক কিছু জানলাম কিন্তু আপনার কাছ থেকে। আমরা চাইবো আবার আমাদের অনুষ্ঠানে আপনাকে পেতে। ধন্যবাদ আরেকবার। হ্যাঁ, আর এই কৃষ্টিভূমি প্রকাশনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে একটি নতুন প্রকাশনা শুরু হলো, আমি বিশ্বাস করি যে এরা অনেক দূর এগিয়ে যাবেন, এবং যারা নতুন লিখছেন তাদেরকে আমি যতটা শুনতে পেয়েছি, যারা নতুন লিখছেন তাদেরকেই এরা প্রাথমিকভাবে তাদেরকেই বেশি গুরুত্ব দেবেন। তো
তো কৃষ্টি প্রকাশনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। ধন্যবাদ, ধন্যবাদ অনেক জানাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আর দর্শক বন্ধুরা, আপনারা যারা রয়েছেন আমাদের সঙ্গে এতক্ষণ ধরে, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আগেও বলেছি, আরও একবার বলছি, আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, আমরা কিন্তু আরও অনেক দূর এগিয়ে যাওয়ার পরিকল্পনা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেতে যেতে এটাই বলি যে আমাদের আগামী পর্বে আরও একজন গুণী ব্যক্তিত্বকে নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। এখানে শেষ করছি। নমস্কার।